ভোট কারচুপির প্রধান মাস্টারমাইন্ড ইউনূসকে ফাঁসিতে ঝোলাতে ভারত থেকে সরাসরি হুঁশিয়ারি শেখ হাসিনার। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও ঝড় উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কারচুপির অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দায়ী করে ভারত থেকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাসিত অবস্থায় থেকে এক অডিও বার্তায় তিনি ঘোষণা করেছেন, ভোট চুরির মাস্টারমাইন্ড ইউনূসকে ফাঁসিতে ঝুলিয়ে দেশের মানুষের বিচার নিশ্চিত করা হবে। এটা আমার শেষ কথা নয়, এটা শুরু মাত্র। নির্বাচনের পরপরই বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের পর ডক্টর ইউনূস 16 ফেব্রুয়ারি পদত্যাগ করেন এবং ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু এই নির্বাচনকে অনেকেই প্রহসন বলে আখ্যা দিয়েছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা, ভোটার টার্ন আউট দিয়ে বিতর্ক এবং কিছু কেন্দ্রে ভুয়া ভোটের অভিযোগ উঠেছে। শেখ হাসিনা দাবি করেছেন, ডক্টর ইউনূস নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য পরিকল্পিত কারচুপি করেছেন। এই লোকটি নোবেল পেয়েছে গরিবের জন্য, কিন্তু দেশের গণতন্ত্রকে গরিব করে দিয়েছে। ভোট চুরি করে বিদেশি শক্তির পুতুল হয়ে উঠেছে, তিনি বলেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা তার অনুগামীদের এক গোপন ভার্চুয়াল বৈঠকে এই হুঁশিয়ারি দেন। সূত্রমতে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা এবং বিদেশে নির্বাসিত কর্মীরা। হাসিনা বলেন, ইউনূস যদি ভাবে সে নিরাপদ তাহলে ভুল করছে। দেশে ফিরে আমি নিজে তার বিচার করব। ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে জাতির সামনে তার অপরাধের হিসাব নেব। ভারত থেকে বলছি, এই হুঁশিয়ারি সিরিয়াস। এই বক্তব্যের পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের সমর্থকরা বলছেন, এটা হাসিনার হতাশা থেকে উদ্ভূত অভিযোগ। একজন সমর্থক টুইট করেছেন, হাসিনা নিজে ফাঁসির সাজা পেয়েছেন, এখন অন্যকে ফাঁসির কথা বলছেন, এটা তার অভ্যাস। নির্বাচনের পর ডক্টর ইউনূস নিজে বলেছিলেন, এই নির্বাচন ছিল স্বচ্ছ ও উৎসব মুখর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। কিন্তু হাসিনা দাবি করেন, এটা সব ভুয়া। ভোটের আগে থেকে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। বিদেশি চাপে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে। ইউনূসের মাস্টার প্ল্যান ছিল আওয়ামী লীগকে ধ্বংস করে বিএনপিকে ক্ষমতায় বসানো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হুঁশিয়ারি বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। হাসিনা ভারতে থাকায় ভারত সরকারের উপর চাপ বাড়ছে। একদিকে বাংলাদেশ সরকার হাসিনার প্রত্যর্পণ দাবি করছে, অন্যদিকে হাসিনা ভারত থেকে ইউনূসের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। এক বিশ্লেষণে বলেন, এটা শুধু ব্যক্তিগত প্রতিহিংসা নয়, এটা দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে। এদিকে বিএনপি নেতৃত্ব এই হুঁশিয়ারিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। একজন বিএনপি নেতা বলেন, হাসিনা নিজে গণহত্যার দায়ে ফাঁসির সাজা পেয়েছেন, এখন তিনি অন্যকে ফাঁসির কথা বলছেন। এটা তার মানবিক অবস্থার প্রতিফলন। দেশের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, ইউনূস দেশকে বাঁচিয়েছেন, হাসিনার কথা অবান্তর। আবার কেউ বলছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে, বিচার হওয়া উচিত। শেখ হাসিনার এই হুঁশিয়ারি কতটা বাস্তবায়িত হবে তা সময়ই বলবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখনো অশান্তির পথে। ভোট কারচুপির অভিযোগ, ফাঁসির হুমকি, নির্বাসিত নেত্রীর হুঙ্কার, এসব মিলিয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে। শেখ হাসিনার এই কঠোর হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিতে নতুন অশান্তির বীজ বপন করেছে। সত্য মিথ্যার বিচার সময়ই করবে, কিন্তু বিভাজনের গভীরতা এখনই দৃশ্যমান। মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন 10 জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় 10 জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রাষ্ট্রপতির রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাদের নিয়োগ দেন। মন্ত্রী পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে। উপদেষ্টাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ খান মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অব শামসুল ইসলাম, জাহিদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব 1 হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা ফরিদি। মন্ত্রী পরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রী পরিষদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নতুন মন্ত্রিসভায় দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্থান পাননি। বাদ পড়াদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। নজরুল ইসলাম ও রিজভী ছাড়া বাকিরা এর আগে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে এবার স্থানীয় সরকারের বড় 3 মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চিঠিগুলো কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে। এরপরই আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো আলাদা 2টি চিঠিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 2020 সালের 2 জুন। সেই হিসেবে গত বছরের 1 জুন এই সিটির 5 বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল 2020 সালের 3 জুন, যার মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 2 জুন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 23 ফেব্রুয়ারি। আইন অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। তারেক রহমানের 50 সদস্যের মন্ত্রিসভায় 41 জনই নতুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 50 সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 25 জন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 24 জন। পূর্ণ মন্ত্রীদের মধ্যে এর আগেও বিএনপির বিভিন্ন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 9 জন। বাকি 16 জন এবারই প্রথম মন্ত্রী হলেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া 24 জনের সবাই এই প্রথম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সব মিলিয়ে 50 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ প্রথমবার মন্ত্রী হয়েছেন 41 জন। তাদের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী হলেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 9 জন। তারা হলেন ফেনী 3 আসনের আব্দুল আউয়াল মিন্টু, দিনাজপুর 6 আসনের আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, সিলেট 1 আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 4 আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ 3 আসনের আফরোজা খানম, ঝিনাইদহ 1 আসনের মোহাম্মদ আসাদুজ্জামান, পার্বত্য রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, টাঙ্গাইল 1 আসনের ফকির মাহবুব আনাম ও ঢাকা 10 আসনের শেখ রবিউল আলম। অন্যদিকে 24 প্রতিমন্ত্রীর মধ্যে 21 জন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি 3 জনের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর আগেও সংসদ সদস্য ছিলেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী ছিলেন, তবে ভোটে তিনি পরাজিত হন। তাকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে।